এই পার্টের শুরুতেই আমরা লিং জিয়ংকে দেখতে পাই, যে কিনা তার সহকর্মীদের নিয়ে কাজ করছিল। সে একটি ড্রয়িং করেছিল, যেটা আমরা গত পর্বে দেখেছিলাম। ড্রয়িংটি সে একটি প্রেশার কুকারের করেছিল। লিং জিয়ং সবাইকে বুঝিয়ে বলে, এটা দিয়ে আমরা স্যুপ তৈরি করব, আর এটা দিয়ে যদি স্যুপ তৈরি করা হয় তাহলে স্যুপের টেস্ট 3 গুণ বেড়ে যাবে। তখন সবাই বলে যে এইরকম পাত্র তো আমাদের এখানে আছে। তখন লিং জিয়ং বলে, হ্যাঁ পাত্র তো আছে, কিন্তু এই পাত্র এই কাজে লাগবে না, আমাদের নতুন একটি পাত্রের ব্যবস্থা করতে হবে। এই পাত্র কে তৈরি করতে পারবে? এই পাত্রটি কে তৈরি করতে পারে এই বিষয়ে আমরা যদি একটু যোগাযোগ করি তাহলেই খুঁজে পেয়ে যাব। আমার বিশ্বাস এখানে কেউ না কেউ পারবে। তখন তারা সবাই মিলে রান্নার প্রিপারেশন নিচ্ছিল। একজন এক কাজ করছিল, অন্যদিকে অন্য একটি লোক তাদের উপর নজরও রাখছিল। এদিকে আমরা ট্যাঙ্ককে দেখতে পাই। তার টিমের লোকেরাও কিন্তু কম যায় না, তারাও তাদের মতো তাদের কাজ শুরু করে দিয়েছিল। এদিকে লিং জিয়ং খুবই চিন্তিত ছিল। যখন সে রাতে মিটিংয়ে বসে তখন আমরা দেখতে পাই তাদের মিটিং কেউ একজন দেখছিল। কে দেখছিল এটা আমরা বুঝতে পারি না। কিছুক্ষণ পরে আমরা লক্ষ্য করি এটা তো অন্য কেউ না, কিং। কিং তাদের প্রোগ্রাম শুনছিল। লিং জিয়াং বুঝতে পারে। বাহিরে এসে সে কাউকেই খুঁজে পায় না, কারণ কিম লুকিয়ে পড়েছিল। তারপর লিং জিয়ং রাজার সাথে কথা বলতে চায়। রাজাকে গিয়ে বলে যে আমার কিছু জিনিসপত্রের জন্য বাইরে যেতে হবে, তাছাড়াও আমার একটি প্রেশার কুকার প্রয়োজন। এই প্রেশার কুকার কি কেউ তৈরি করতে পারে? তখন এখানে থাকা একটি লোক বলে, যেই লোকটি আগে প্রেশার কুকার তৈরি করতো বা জিনিসপত্র তৈরি করতো সে অনেক আগেই মারা গিয়েছে, এখন তাকে কোথায় খুঁজে পাবো? তখন এখানে থাকা মন্ত্রী বলে যে আচ্ছা, আমি লোকটিকে খুঁজে বের করতে পারবো। লোকটিকে না বলতে লোকটির ছেলেকে, সুংচেং নাম তাকে আমি খুঁজে বের করতে পারবো, সেই সব তৈরি করতে পারে। তখন আমরা দেখি লিং জিয়াং অনেক বেশি খুশি হয়ে যায়, আর সে রাজার কাছ থেকে অনুমতি নেয় সে এখান থেকে বাহিরে চলে যাবে আর গিয়ে জিনিসপত্র নিয়ে আসবে। রাজা বলে, না, তুমি রাজ্য থেকে একা বাহিরে যেতে পারবে না, এটা কখনোই সম্ভব নয়। তুমি এক কাজ করো, তোমার সাথে আমি কাউকে দিয়ে দিব। রাজা তো নিজেই যেতে চায়, কিন্তু সে যেতে পারবে না, কারণ তার বাহিরে যাওয়া নিষেধ ছিল। তখন সে বলে, আচ্ছা, তোমার সাথে আমি কাউকে দিয়ে দিব। তখন সে সিংজিংকে তার সাথে দিয়ে দেয়। সিংজিং আর লিং জিয়ং যখন রাস্তা দিয়ে হাঁটছিল তখন রাজা অনেক জেলাস ফিল করে, বলে যে তাদেরকে দেখে মনে হচ্ছে না তারা নিউলি কাপল। তখন অন্য একটি লোক তার সাথে যে ছিল সে বলে, কি বলছেন, এসব কখনোই হতে পারে না, এটা নর্মাল একটি বিষয়। লিং জিয়ংকে আমরা বাজারে দেখতে পাই। সিং জিয়ংকে সে বলে যে আচ্ছা, আমার বইটি কি খুঁজে পাওয়া যাচ্ছে? তখন সে বলে যে আমি তো বই খুঁজছি না, বই তো রাজা খোঁজাচ্ছেন। উনি অবশ্যই যেহেতু খোঁজ নিয়েছেন তাহলে অবশ্যই তুমি বই পাবে, এই বিষয় নিয়ে চিন্তা করতে হবে না। তাছাড়াও আমার কি মনে হচ্ছে জানো, কিছুদিন পর আমায় তোমাকে এইভাবে ডাকতে হবে, রানী সাহেবা আপনি কি আছেন? তখন এই কথা শুনে সে অনেক রেগে যায়। কি বলছো এইসব? আমি কিছুদিনের ভিতরেই এখান থেকে চলে যাব, তাই তোমার কোনো প্রবলেম হওয়ার কথা না। তখনই এখানে গংগিল চলে আসে। লিং জিয়ং গংগিলকে দেখে কিছুটা ভয় পায়, তারপর জিজ্ঞাসা করে, এতদিন কোথায় ছিলে? তখন সে বলে, হ্যাঁ আশেপাশেই ছিলাম কিছু কাজে, তাই আসতে পারিনি। তখন আমরা এখানে রাজাকে আসতে দেখি। রাজা এখানে আসার কারণ কি ছিল? সে আসলে লিং জিয়ংকে নিয়ে কিছুটা ইনসিকিউর ফিল করছিল, তাই সে এখানে চলে আসে। রাজা সিংজিংকে বলে, তুমি মহলে চলে যাও, মহলে তোমার প্রয়োজন আছে, আর আমি যাচ্ছি তার সাথে। সিংজিং আর কি করবে, রাজার আদেশ তো কেউ আর অমান্য করতে পারে না, তাই না? তারপর সে এখান থেকে চলে যায়, আর আমরা লিং জিয়ংকে নিয়ে রাজাকে যেতে দেখি ওই যে রাজ্যের উদ্দেশ্যে যেখানে ওই জিনিসপত্র তৈরি করা হয়। সিংজিং এসে সবাইকে এই বিষয়টা জানায়। তখন এখানে রাজ্যে থাকা কিছু ইম্পর্টেন্ট লোক তাকে বলে যে তুমি কেন তাকে যেতে দিলে? তুমি জানো না এখন যদি সে কোথাও বের হয় তাহলে তাকে মারার জন্য লোক উৎপেতে রয়েছে। রাজা যে মহলের বাহিরে আছে এটা আমাদের জানতে দেওয়া যাবে না, তাই তারা রাজার রুমকে তালাবদ্ধ করে রাখে। বাহিরে থাকা সৈন্যরা জিজ্ঞাসা করে, আচ্ছা আমাদের রাজা কোথায়, আর দরজা বন্ধ করার কথা বললেন কেন? তখন তারা বলে যে রাজা অসুস্থ, তাই উনি কিছুক্ষণের জন্য একা থাকতে চান। কিছু লোক প্রশ্ন করে, রাজা তো কিছুক্ষণ আগেই ভালো ছিলেন। এদিকে আমরা রাজাকে দেখতে পাই যে কিনা হাঁটতেই পারছিল না। লিং জিয়ং তো ঠিকঠাকভাবে মোটামুটি হাঁটতে পারছিল, কিন্তু রাজা যেহেতু এত দূর পর্যন্ত কখনোই হাঁটেনি, তাই তার হাঁটতে অনেক বেশি কষ্ট হচ্ছিল। লিং জিয়াং বলে, তুমি পুরো রাজ্য কন্ট্রোল করো, কিন্তু একটু জায়গা হাঁটতেই পারছো না, তাহলে তুমি কেমন রাজা হলে? রাজাদের উচিত ঘুরে ঘুরে তাদের প্রজাদের রক্ষণাবেক্ষণ করা, আর তুমি তো সারাদিন নিজের বাসায় থাকো, এক জায়গা থেকে অন্য জায়গায় হাঁটতেও পারো না, তাহলে কিভাবে রাজ্য কন্ট্রোল করবে? তখন তারা সবাই বলে, আচ্ছা চলো তাড়াতাড়ি আমাদের যেতে হবে। এদিকে আমরা রাজার সৎ ভাইকে দেখতে পাই।
যে কিনা জানতে পারে রাজা কিছুটা বাহিরে গিয়েছে। যখন সে বোঝে যে জঙ্গলের দিকে সে গিয়েছে, তখন তার প্ল্যান শুরু হয়ে যায়। সে তাদের সৈনিকদের লাগিয়ে দেয় যে রাজাকে মারতে হবে। তখন সে বলে যে না, রাজাকে আজ মারবো না, মারবো লিংজিয়াংকে, যে কিনা রাজার সাথে সব সময় থাকে। লিংজিয়াংকে মারার কারণ ছিল কারণ সে বুঝতে পারছিল লিংজিয়াংয়ের প্রতি রাজা দুর্বল হচ্ছিল, আর তার রান্নার প্রতিও সে দুর্বল। তাই তাকে খুব তাড়াতাড়ি মারানোর প্ল্যান করে, সৈনিক পাঠিয়ে দেয়। এদিকে তাদেরকে আমরা দেখতে পাই তারা অলরেডি ওই জায়গার কাছে পৌঁছে গিয়েছিল, কিন্তু এখানে লেখা ছিল আপনারা যদি অনুমতি ছাড়া ভিতরে ঢোকেন তাহলে আপনাদের ক্ষতি হতে পারে। এখানে পদে পদে হয়তো জাল বেছানোই ছিল। রাজা এসবের তোয়াক্কা না করে এখানে প্রবেশ করতে চায়। দরজা খোলার সাথে সাথে একটি তীর ঘিরে আসে, কিন্তু তীরটি অন্য একটি জায়গায় লাগে, হালকা একটু আগুন জ্বলে। তখন তারা বুঝতে পারে না আসলে এটা কোন ধরনের ট্র্যাপ ছিল। তাদের কোনো ক্ষতিও হলো না। তখনই আমরা দেখতে পাই লিংজিয়ংয়ের এটা চোখে পড়ে, আর সে এখানে সবাইকে সরানোর চেষ্টা করছিল। তখনই আমরা দেখতে পাই যে রাজা যখন লিংজিয়ংকে সরানোর চেষ্টা করে, তখনই এটার ভিতর থেকে কিছু একটা বেরিয়ে আসে। তখন আমরা দেখতে পাই আসলে এটা তো তীর বা কোনো কিছুই না, এটা শুধু চাল। চাল দেখে তারা তো অনেক বেশি খুশিও হয়ে যায়, আর তারা বুঝতে পারে তাদের মারার জন্য এই ট্র্যাপ করা হয়নি, এই ট্র্যাপ শুধু করা হয়েছিল ভয় দেখানোর জন্য। এখানে আমরা রাজাকে দেখতে পাই যে কিনা ওই লোকটিকে বলে যে তুমি কি জানো আমি কে? তুমি আমার জন্য এত বড় ট্র্যাপ সাজিয়ে রেখেছিলে। লিংজিয়ং তখন রাজাকে আটকায়, কিছু বলতে দেয় না। ওই লোকটি বলে তুমি কে? তোমার কথাবার্তায় তো মনে হচ্ছে তোমার রাজা হওয়ার কথা, তাই না? তুমি কি রাজা? তখন লিংজিয়ং বলে আরে না, তেমন কিছু না। আর তার এই অদ্ভুত কথা শুনে রাজা বারবার রেগে যাচ্ছিল। সে তাকে মারার চেষ্টা করে, কিন্তু লিংজিয়ং তাকে বারবার শান্ত করে যায় আর বলে প্লিজ, এত কথা বললে হয়তো উনি আমাদের কাজ করে দিবেন না। তারপর সে তার পরিচয় দেয়, বলে আমি রয়্যাল কুক, আমি অনেক দূর থেকে এসেছি, আপনার সাহায্যের প্রয়োজন। তখন সে বলে সাহায্য তোমাদের রাজা করবে, আমি কেন করব? রাজা এখানে আবারও রেগে যায়। লিংজিয়ং তাকে আবারও বোঝায় আর বলে প্লিজ, আপনি যদি হেল্প না করেন তাহলে আমি হয়তো এই কুকিং কম্পিটিশনে হেরে যাব। তারপর আমরা ওই লোকটিকে দেখতে পাই। লোকটি পুরো তীরের বাস্ক বের করে ফেলে আর বলে আমি একটি ক্লিক করার সাথে সাথেই তোমরা সবাই মারা যাবে। তারপর তারা বাধ্য হয়ে এখান থেকে বেরিয়ে যায়। তবে বেরিয়ে যাওয়ার আগে লিংজিয়ং একটি পুটলা তার হাতে ধরিয়ে দিয়ে যায়, বলে এটা ট্রাই করে দেখতে পারো, এটা টেস্ট অনেক ভালো, আশা করি তোমার ভালো লাগবে। সে পুটলিটি হাতে নেয় কিন্তু কিছু বলে না। তারপর লিংজিয়ং বাহিরে চলে যায়। রাজা অনেক বেশি রেগেছিল, বলে একে আমি এক্ষুনি খুন করে দিব। এই লোকের তো হাত কেটে ফেলা উচিত, না হয় এই লোককে নিয়ে শাস্তি দেওয়া উচিত। তখন লিংজিয়ং বলে দেখো, সব কিছু শাস্তি দিয়ে হয় না, তার মন জিততে হবে। সে যদি আমাদের মনের মতো মনে করে তাহলে কাজ করে দিবে। তখনই একটা জোরে শব্দ হয় আর তারা মনে করে হয়তো তাদের উপর হামলা হচ্ছে, কিন্তু তাদের উপর হামলা হয় না। লিংজিয়ং বুঝতে পারে যে ঘটনা কি, তাই সে ভিতরে চলে যায় আর ফাঁক দিয়ে দেখতে শুরু করে যে ওই লোকটি তার দেওয়া খাবার খাচ্ছে। তখন সে বলে এটা টেস্ট কেমন? তখন লোকটি ভালো বলে, তারপর আবার বলে যে ভালো না। তখন লিংজিয়ং তাকে বলে যে প্লিজ, আপনি যদি আমাকে হেল্প করতেন তাহলে অনেক বেশি উপকৃত হতাম। আমি সত্যিই রয়্যাল কুক, আর আমি এখানে আপনার সাহায্যের জন্য এসেছি। তখন সে বলে যে কী ধরনের সাহায্য? তখন তাকে ভিতরে ঢোকায়। আর এই দিকে তো রাজা অনেক বেশি রেগে যায়, কারণ লিংজিয়ংকে ভিতরে ঢুকানো হয়েছিল আর তাকে বাহিরে রাখা হয়েছিল। তখন তার দুইজন লোক তাকে বলে যে আপনি ভিতরে যেতে পারবেন না, ভিতরে যাওয়াটা আপনার জন্য ভালো হবে না। এদিকে লিংজিয়ং প্রেশার কুকারের যে আর্টটি করে নিয়ে এসেছিল লোকটিকে দেখায়। লোকটি তার প্রত্যেকটি ডিভাইসের সাথে মিলিয়ে দেখে এটা তার কোনো আর্টে নেই। তখন সে বলে এটা কে আর্ট করেছে, আর তুমি কিভাবে এটা আর্ট করলে, কিভাবে এটা তৈরি করব? তুমি কি সত্যিই রয়্যাল কুক? তখন সে বলে হ্যাঁ, আমি রয়্যাল কুক। অন্য একটি রাজ্যের রাজার সাথে আমাদের রাজা বাজি ধরেছেন, যার রান্না ভালো হবে ওই রাজ্যের রাজা জিতে যাবে। তাই আমি চাচ্ছিলাম এই রান্নাগুলো ঠিকঠাকভাবে করতে, আর রান্না করতে প্রেশার কুকারের প্রয়োজন আছে। তখন সে বলে যে আমি প্রেশার কুকারটি তৈরি করে দিতে পারবো না। সে এখান থেকে উঠে চলে যায়। তখনই তার চাচার নাম ধরে ডাক দেয় সে। আর তখন ও লোকটি বলে যে তুমি আমার আঙ্কেলকে কিভাবে চিনতে? হয়তো তুমি আমার আঙ্কেলকে আগে ব্যবহার করেছো, তারপর প্রয়োজন শেষে তাকে ফেলে দিয়েছো। তখন এই কথা বলে সে লিংজিয়ংকে বাহিরে বের করে দেয়। লিংজিয়ন বাহিরে এসে নিরাশ হয়ে যায়। এদিকে আমরা মকচুকে দেখতে পাই। মকচুর কাছে তার খবরি চলে আসে আর তার খবরি তাকে জানায় লিংজিয়নের সাথে রাজা বাহিরে গিয়েছে। এই কথাটি শুনে মকচু অনেক বেশি রেগে যায়। এটা কেন জানি না, সে সহ্যই করতে পারছিল না। তার খবরি তাকে আরও জানায় যে হয়তো রান্নার কোনো জিনিসপত্র আনার জন্য গিয়েছে। আচ্ছা, যেই জন্যই যাক, আমাদের এইসব বিষয়ে মাথা না ঘামানো উচিত। আমি আপনাকে আরও কিছু বলতে চাই। আমাদের যে একজন কুক ছিল অনেক আগের,
ওই কুকের ভাই গমগিল আমাদের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করার চেষ্টা করছে। সে মনে করছে যে তার বোনের মৃত্যুর পিছনে আমাদের হাত রয়েছে। তখন সে বলে নজর রাখো তার উপর, আর গমগিলের পুরো তথ্য আমাকে দাও। এদিকে দাদির কান পর্যন্ত এই খবর পৌঁছে যায় যে রাজা রাজমহলের বাহিরে আছে। রাজার সৎমা দাদিকে বলে হয়তো রান্নার কিছু জিনিসপত্র আনতে গিয়েছে, আর না হয় লিংজুর পর হয়তো আমাদের রাজা ক্রাশ খেয়েছে। তখন দাদিমা তাকে বন্ধ করতে বলে। সিন পরিবর্তন হয় জঙ্গলে। এখানে আমরা তাদের সবাইকে শুয়ে থাকতে দেখি। লিংশুর ঘুম পেয়ে যায়, তাই সে ঘুমিয়ে পড়ে। এদিকে তার কুকরা তাদের মন মতো রান্না করছিল, যেগুলো তাদের লিংজু শিখিয়ে দিয়ে গিয়েছিল। এদিকে ট্যাংরাও তাদের মনের মতো খাবার তৈরি করছিল। তাদের খাবারের টেস্ট অনেক ভালো ছিল। তারা বলে যে আমাদের সাথে কখনোই জিততে পারবে না, তুমি খুব ভালো করেই জানো। আচ্ছা বলো, হিয়া কোথায় গিয়েছে? তাকে খুঁজে পাওয়া প্রয়োজন। সে কোথায় গেল? তাকে তো আমি সকাল থেকে দেখছি না। এদিকে আমরা হিয়াকে দেখতে পাই, যে কিনা রাজার ভাইয়ের সাথে দেখা করতে গিয়েছে, যেই ভাই রাজার শত্রু, যে কিনা রাজার সৎ ভাই। তাকে গিয়ে সে অনেক দামি কিছু উপহার দেয়। তখন সে হিয়াকে জিজ্ঞাসা করে, এইসব আমাকে কেন গিফট করছো? হিয়া বলে আমার কিছু চাই, কিন্তু তার কি চাই সে আর এটা বলে না। এদিকে আমরা লিং জিয়াংকে দেখতে পাই, যে কিনা কিছু খাবারের কথা চিন্তা করছিল। লিং জিয়াং মনে মনে ভাবে তার যে গ্রামের রেসিপি ছিল, লিং জিয়ং মনে মনে ভাবে এই রেসিপিটি যদি সে রান্না করে তাকে খাওয়াতে পারে বা তার টেস্ট তার পর্যন্ত পৌঁছাতে পারে, তাহলেই তার কাজ হয়ে যাবে। তাই সে রাজা সহ সবাইকে পাঠায় যে কিছু জিনিসপত্র বাজার থেকে নিয়ে আসার জন্য। তারপর তারা চলে যায় আর ওই জিনিসপত্রগুলো বাজার থেকে নিয়ে আসে। লিং জিয়ং তার মতো করে খাবার তৈরি করতে থাকে। লোকটির নাক পর্যন্ত খাবারের স্মেল চলে যায়। লোকটি খাবারের জন্য এদিকে আকর্ষিত হতে থাকে, কিন্তু লোকটি মনে মনে ভাবে না, এদিকে আমার আকর্ষিত হলে হবে না, আমাকে নিজের কাজ করতে হবে। তারপর আমরা লিং জিয়াংকে দেখতে পাই, যে কিনা লোকটিকে ডাক দেয় যে আঙ্কেল, আপনি চাইলে খাবারটি টেস্ট করে দেখতে পারেন, খাবারের টেস্ট অনেক ভালো, আশা করি আপনার ভালো লাগবে। লোকটি যখন রাজা আর তার সহকর্মীকে খাবার খেতে দেখে, তখন সে বুঝতে পারে খাবারের টেস্ট ভালো হবে। তাই সে নিজেকে কন্ট্রোল করতে পারে না। তাদের খাবারের স্টাইল দেখে সে মনে মনে ভাবে সে খাবারটি খাবে। তাই সে কিছুক্ষণ চিন্তা করে খাবারটি হাতে নিয়ে তার মুখে দিয়ে দেয়। খাবার খাওয়ার পর তার গ্রামের কথা মনে পড়ে যায়। সে বলে, এত টেস্টি খাবার আমি আমার গ্রামে খেয়েছি, তারপর আর আমি এই খাবারগুলো খেতে পারিনি। লিং জিয়াং তখন তাকে বলে, আপনি মনে করেছেন হয়তো আপনার আঙ্কেলের সাথে আমরা খারাপ কিছু করেছি, কিন্তু আপনার আঙ্কেলের সাথে আমরা খারাপ কিছুই করিনি। উনি আমাদের জন্য যা যা তৈরি করে রেখে গিয়েছেন ওইগুলো আমরা এখনও ইউজ করি, আপনার আঙ্কেলকে মনে করি। আর আমি চাই প্লিজ আপনি আমাকে হেল্প করুন প্রেশার কুকারটি তৈরি করতে। কিছুক্ষণ পর লোকটি রাজি হয়ে যায়, বলে হ্যাঁ আমি তোমাকে হেল্প করব, কিন্তু এই রাজার জন্য না, শুধু লিং জিয়ং তোমার জন্য আমি তোমাকে হেল্প করব। তবে আমার কিছু জিনিসপত্র লাগবে, তোমাদের ওই জিনিসপত্রগুলো এনে দিতে হবে, তাহলেই আমি ঠিকঠাকভাবে কাজ করতে পারবো। গংগিল তখন জানায়, আচ্ছা আমি এখানে থেকে যাব আর জিনিসপত্র আনতে ওনাকে সাহায্য করব, তোমরা চলে যাও, প্রেশার কুকার তৈরি হলে আমি নিয়ে যাব। তারপর সবাই মিলে কিছু খাবারের জিনিসপত্র জোগাড় করে, যাতে তাদের খাবার দিয়ে যেতে পারে। এখানে লিং জিয়ংয়ের হাতে একটি গাছ পড়ে, যেই গাছটি অনেক ভালো, এটা দিয়ে যে কোনো কিছু খুব সহজে তৈরি করা যায়। তখন রাজা এটা তার কাছে রাখে, তাকে আর নিতে দেয় না। হিয়া তার মতো করে কাজ করছিল, সে একটি নতুন ডিশ তৈরি করছিল। তখন তার সহকারী শেফ তাকে জিজ্ঞাসা করে, কী ধরনের খাবার তৈরি করছো? আজ পর্যন্ত তো এইরকম খাবার আমরা দেখিনি। তখন সে বলে, জিততে তো পারবে? তখন হিয়া বলে, প্রথম রাউন্ড আমার সাথে হবে, তাই চিন্তার কোনো কারণ নেই। আপনারা রাজাকে এই খাবারগুলো টেস্ট করিয়ে দেখতে পারেন। যদি খাবারের টেস্ট ভালো না হয় তাহলে আমি কম্পিটিশনে অংশগ্রহণ করব না। এদিকে আমরা দেখতে পাই রাজার সাথে অন্য একজন সহকর্মী ছিল, যেটা এই রাজ্যের রাজার সহকর্মী ছিল, কিন্তু ওই রাজ্যের রাজার সাথে মিলেছিল, যেটা আমরা গত পর্বেই দেখেছিলাম। রাজাকে লোকটি বলে, আচ্ছা এই কাজটিকে আমরা করতে পারবো, যেহেতু রাজা রাজ্যের বাহিরে আছে, তাই তাকে যত তাড়াতাড়ি সম্ভব খুন করিয়ে দিতে হবে। রয়্যাল শেফ এই বিষয়ে জানতে পারে। অন্যদিকে আমরা দুই বাবুর্চিকে কথা বলতে দেখি, যে গমগিলকে দিয়ে তারা অনেক বেশি কাজ করাচ্ছে। এই রাজ্যের যে বাবুর্চি আগে ছিল, ওই বাবুর্চিটি গমগিলকে দিয়ে টর্চার করাচ্ছে। তখন সে ওই বাবুর্চির সাথে কথা বলে যে গমগিলকে এইভাবে টর্চার করা ঠিক হয়নি, লিং জিয়ং না থাকার কারণেই তুমি তার উপর টর্চার করতে পারছো। এদিকে এখানে আমরা অপরিচিত কিছু লোককে আসতে দেখি। দুইজন লোক এসে একটি চিঠি দিয়ে চলে যায়। চিঠিটা সাদা ছিল, তাই তারা কিছুই পড়তে পারে না। তারপর তারা চিন্তা করে যে এটা গিয়ে সেনাপতিকে দিয়ে দিবে, তাই তারা এই অনুযায়ী কাজ করে। রাজার বিশ্বস্ত সেনাপতির হাতে যখন এটা পৌঁছে যায়, তখন সে এটা বুঝতে পারে যে কি হতে পারে।
তখন সে মনে মনে ভাবে এটা তো কিছু দেখা যাচ্ছে না, আচ্ছা আলোর সামনে নিয়ে যাই, হয়তো কিছু দেখা যেতে পারে। তারপর তারা জানতে পারে রাজার জান বিপদে আছে, তাই রাজাকে বাঁচাতে হবে। তাই তার সৈন্য নিয়ে এখান থেকে তাড়াতাড়ি বের হতে হবে। ঘোড়া নিয়ে রাতের বেলায় তারা সৈন্য নিয়ে বেরিয়ে পড়ে। এদিকে আমরা গমগিলকে দেখতে পাই। গমগিল আর ওই লোকটি মিলে প্রেশার কুকার তৈরি করে ফেলে, কিন্তু এখানে ওই সৈনিকগুলো পৌঁছে যায় আর তাদেরকে মারার জন্য একদমই ফাঁদ পেতে রাখে। এদিকে লিং জিয়ং এটা দেখে অনেক খুশি ছিল। সে মনে মনে ভাবছিল কম্পিটিশনে জিতা আমাদের জন্য সহজ হবে। তখন সে লোকটিকে বলে, আমাদের কাছে সময় নেই, কাল আমাদের কম্পিটিশন, না হয় আপনার জন্য খাবার তৈরি করে রেখে যেতাম। তখনই আমরা সৈনিকদেরকে দেখতে পাই যারা কিনা এই লোকটির বাসার সামনে আসছিল। লোকটির বাসায় যেহেতু অনেক কিছু ফিট করা ছিল তাই সে বুঝতে পারে। তখন সে দেখে বলে যে অনেকগুলো লোক আসছে, এতগুলো লোক এখানে আসার কারণ কি হতে পারে। লিং জিয়ং বলে যে আমাদের সাথে যে আছে উনি হচ্ছে রাজা, হয়তো রাজারকে ক্ষতি করার জন্যই কিছু লোক এসেছে। লোকটি অনেকগুলো তরোয়াল বের করে দেয় আর বলে এইগুলো নিয়ে ফাইট করার কথা। লোকটি বলে আমি যখন বলবো তখনই দরজা খুলবে, এর আগে দরজা খুলবে না। সৈনিকগুলো যখনই তাদের সামনে আসছিল তখনই তারা দরজা খুলে দেয় আর তাদের উপর তীর গিয়ে চড়ে লাগে। তীর লাগার কারণে অনেকগুলো সৈনিক মারা যায়, কিন্তু সৈনিকের পরিমাণ অনেক বেশি থাকায় তারা ভিতরে চলে আসে। রাজা সহ রাজার যে দুই সৈন্য ছিল তারা ফাইট করতে শুরু করে। লিং জিয়ং এখান থেকে পালাতে গেলে তার হাত থেকে তার প্রেসার কুকারের যে ঢাকনা হয় ওই ঢাকনাটা পড়ে যায়। ঢাকনা উঠানোর জন্য যেতে চাইলে রাজা তাকে বলে, দেখো ঢাকনা উঠাতে গেলে আমরা বাঁচতে পারবো না। লোকটি বলে, আমি ঢাকনা আপনার কাছে নিয়ে আসবো, আপনি এখান থেকে চলে যান। তখন সে বলে, আপনাকে আমি বিশ্বাস করি। এই কথা বলে লিং জিয়ং এখান থেকে চলে যায়। তখন এখানে থাকা তার সৈনিকটা বলে যে আপনি চলে যান, আমি ওদেরকে দেখে নিব। তারপর সৈনিকটা ওই সৈন্যদের সাথে লড়তে শুরু করে। কিছুক্ষণ পর গিমগাল বলে যে আমি দেখে নিচ্ছি ওদেরকে, আপনারা চলে যান। রাজারা যেই দিকে যাচ্ছিল সৈন্যরা তাদের দেখতে পায় আর তাদেরকে পুরো ঘিরে ধরে। তখন রাজা কিছুই করতে দেয় না লিং জিয়ংকে, সে সবার বিরুদ্ধে দাঁড়ায়। যখনই তার ক্ষতি করতে যাবে তখনই তারা তাকে আহত করে দেয়। রাজা নিজেও আহত হয় লিং জিয়ংকে বাঁচাতে গিয়ে। তখনই আমরা দেখতে পাই যে রাজার সৈন্যরা অলরেডি চলে এসেছে। রাজার সৈন্য চলে আসার কারণে তারা অনেক বেশি ভয় পেয়ে যায়। ওই সৈন্যগুলো পালিয়ে যায়। যে এক সৈন্য বেঁচে ছিল বা সে গায়েব ছিল সে নিজেকেই নিজে শেষ করে দেয়। এইসব দেখে লিং জিয়াং বেহুশ হয়ে যায়। রাজা তার কাছে আসে আর বারবার জিজ্ঞাসা করে, তুমি কি ঠিক আছো? রাজার সেনাপতি তাকে দেখে বলে, লিং জিয়ংয়ের কিছু হয়নি, সে শুধু বেহুশ হয়েছে। তখন আমরা রাজার সৈন্যদেরকে দেখতে পাই যারা কিনা লিং জিয়ংকে সজাগ করে। তখনই এখানে গিমগাল আর সৈনিকটা চলে আসে। তখন লিং জিয়ং বারবার তার প্রেসার কুকার খুঁজতে শুরু করে। প্রেসার কুকার পেয়ে যায়। রাজা তখন বলে, এটার যে ঢাকনা ওটা কোথায় পাবে? তখন লিং জিয়ং বলে, আমার বিশ্বাস আছে ওই লোকটির উপর, আমি জানি সে আমাকে ঢাকনা ফেরত দিয়ে যাবে। এদিকে আমরা রাজার সৎ ভাইকে দেখতে পাই যার কানে খবর পৌঁছে গিয়েছিল যে এখানে কিছু লাভ হয়নি। এদিকে কম্পিটিশনের মঞ্চ দেখানো হয়, সবাই তাদের জন্য অপেক্ষারত ছিল। রাজা আর লিং জিয়ং একটি ঘোড়া করে আসছিল। লিং জিয়ং বলে, আমি আর চলতে পারছি না, কেন জানি না আমার শরীর অনেক দুর্বল মনে হচ্ছে। রাজা তখন বলে, তাহলে তুমি কি করতে চাও? কম্পিটিশন কি ক্যান্সেল করে দিব? তখন সে বলে, না, কম্পিটিশন ক্যান্সেল করতে হবে না, আমার আজ অনেক ভালো লেগেছে, আপনি আমাকে যেইভাবে সেভ করেছেন এটা আমার কাছে অনেক ভালো লেগেছে। তখন এখানে থাকা কিছু লোক প্রশ্ন তোলে, রাজা এখনও আসেনি, কম্পিটিশন শুরু হয়নি, কখন কম্পিটিশন শুরু হবে? কিন্তু এখানে আমরা ট্যাঙ্ককে দেখতে পাই যে কিনা বিরোধী দলের হয়েও এখানে তাদের পক্ষেই কথা বলছিল। আমরা তো ভালো করেই জানি যে ওই চিঠিটাও সেই পাঠিয়েছিল। সে বলে যে আমাদের অপেক্ষা করার নিয়ম আছে, তাই আমরা অপেক্ষা করতে পারবো। সে একটি সময় দেয়, ওই সময় পেরিয়ে যাওয়ার পরও তারা আসে না। তখন এখানে সবাই কথা তুলে যে কম্পিটিশন শুরু করতে হবে। তখন আমরা ট্যাঙ্কে দেখতে পাই যে কিনা চোখ বন্ধ করে দেখতে পাই রাজারা চলে এসেছে। আর ঘটনাটা ঠিক তেমনই ঘটে, সবাই বাহিরে চলে আসে। এখানে আমরা রাজাকে আর লিং জিয়ংকে দেখতে পাই। এর মধ্যে দিয়ে এই পার্টি শেষ করে দেওয়া হয়।